ক্লাস 10 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। মাধ্যমিক পরীক্ষা আসছে, টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলে হয়ে গেছে। তো আমরা 2022-এর মাধ্যমিকের জন্য প্রস্তুতি শুরু করছি। কিভাবে এই টেস্টের কোশ্চেনগুলো যেগুলো হাতে পাবো আমরা আলোচনা করব। আজকে সেরকমই একটা কোশ্চেন পেপার নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা শুধু এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আমার যেটা আছে সেটা 1.1। এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থাকে, 15টা থাকে, 4টে অপশন থাকে, অর্থাৎ সঠিক উত্তরের কাছাকাছি 4টে উত্তর থাকবে, যেখান থেকে আমাদেরকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্নটা এসেছে, সূর্যের অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয়। অপশন এ আয়ন মণ্ডল, বি ক্ষুব্ধ মণ্ডল, সি ওজোন স্তর, ডি থার্মোস্ফিয়ার। তাহলে উত্তরটা কি হবে? অতি বেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট কোন লেয়ার শোষণ করে? ওজোন স্তর শোষণ করে। নাম্বার 2, ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা কেন্দ্রের মধ্যে সম্পর্ক। গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। অপশনগুলো এ f equal to 2r, b 2r, 2f equal to r, c f equal to 3r, d 3f equal to r. Number 3, দিনের বেলায় আকাশকে নীল দেখায়। কি কারণে নীল দেখায়? কারণ অপশন এ বিক্ষেপণ, বি বিচ্ছুরণ, সি প্রতিসরণ, ডি প্রতিফলন। তাহলে কোন ঘটনার জন্য আকাশকে নীল দেখায়? সেটা হচ্ছে বিক্ষেপণ। এবার 1.4 আছে গামা রশ্মি, এক্স রশ্মি, অতি বেগুনি রশ্মি এবং অবলোহিত রশ্মি। এদের মধ্যে কম্পাঙ্ক সর্বাধিক কার? অবলোহিত রশ্মি, এদের মধ্যে কম্পাঙ্ক সবচেয়ে বেশি। এখানে এই 4টে অপশনে এই রশ্মিগুলোই আছে। তাহলে এতে আছে গামা রশ্মি, বিতে আছে এক্স রশ্মি, সিতে আছে অতি বেগুনি রশ্মি এবং ডিতে আছে অবলোহিত রশ্মি। তাহলে সবচেয়ে বেশি
কম্পাঙ্ক কার, সেটা হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি। এরপর আমরা নাম্বার 5 আছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে কি বলা হয়? ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে বলা হয় নাম্বার এ ডায়নামোর নিয়ম, বি মোটরের নিয়ম, সি হচ্ছে আবেশের নিয়ম, ডি ভ্রান্ত নিয়ম। তাহলে প্রথম অপশন এইটা বাদ, 4টে অপশন করতে হবে, তাই দেওয়া। ভ্রান্ত নিয়ম নয়, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম খুব গুরুত্বপূর্ণ নিয়ম। তো ওই নিয়মের উপর ভিত্তি করে মোটর আমরা তৈরি করেছি, তাহলে এটাকে মোটরের নিয়মও বলা হবে। 1.6 ফিউজ তারের, এই প্রশ্নটা এসেছিল মাধ্যমিক 2020-তে। ফিউজ তারের অপশন এ গলনাঙ্ক কম, রোধ বেশি। অপশন বি গলনাঙ্ক বেশি, রোধ কম। নাম্বার সি গলনাঙ্ক ও রোধ উভয়ই বেশি। নাম্বার ডি গলনাঙ্ক ও রোধ উভয়ই কম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এই প্রশ্নটা 2020 এমপিতেও এসেছে। তাতে কি দেখতে পাচ্ছি আমরা? ফিউজ তার হচ্ছে তাড়াতাড়ি গলে যায় এবং বর্তনীতে রোধ ছিন্ন করে দিয়ে বর্তনী অন্যান্য যন্ত্রপাতিগুলোকে বাঁচায়। তাহলে সেক্ষেত্রে তার গলনাঙ্ক কম এবং রোধ বেশি, সেই কারণে তাড়াতাড়ি গলে যায়, তাহলে ফিউজ। এবার 1.7 এ আছে বিওটি। 1 বিওটি হলো অপশন এ ওয়াট ঘন্টা, বি কিলোওয়াট ঘন্টা, 1 ওয়াট ঘন্টা 1 কিলোওয়াট ঘন্টা, সি 100 ওয়াট ঘন্টা, ডি 1 মেগাওয়াট ঘন্টা। তো এক্ষেত্রে বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, সেটা কার সমান? 1 কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টার সাথে সমান। এরপরে আমরা আসছি 1.8 এ আছে গ্যাসের উষ্ণতা কমালে অণুগুলির গতিবেগ অপশন এ বাড়বে, বি কমবে, সি অপরিবর্তিত থাকবে, ডি প্রথমে বাড়বে তারপরে কমবে। তাহলে এক্ষেত্রে উষ্ণতার সাথে গতিবেগের সম্পর্ক আমরা জানি, সমানুপাতিক সম্পর্ক। তাহলে উষ্ণতা করলে কি হয়ে যাবে? গ্যাসের অণুগুলির গতিবেগ কমবে।
এবার 1.9 এ আছে 28 গ্রাম Fe। সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে কত গ্রাম O2 লাগবে? এইটা রাসায়নিক গণনার অঙ্ক। তো প্রথমে আমাদের জানতে হবে সমীকরণ এইরকম। Feর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হবে অক্সাইড Fe2O3। এবার এটাকে আমরা ব্যালেন্স করব, এখানে 3 দিলাম, তাহলে এখানে 4, এবার এখানে 2 দিলে আমার সমীকরণটা ব্যালেন্স হয়ে গেল। এবার ওয়েট অনুযায়ী আমরা কি জানি, 4 × 56 এর জন্য লাগবে 3 × 16 × 2 গ্রাম। তাহলে এত গ্রাম Feর জন্য লাগছে আমার এত গ্রাম অক্সিজেন। 4 × 56 গ্রাম Fe সম্পূর্ণ দহন করতে অক্সিজেন লাগছে 3 × 16 × 2। তাহলে 28 গ্রামের জন্য কত লাগবে? 28 গ্রামের জন্য লাগবে 3 × 16 × 2 ইন্টু উপরে হয়ে যাবে 28 আর নিচে হয়ে যাবে 56 × 4। এবার এটাকে আমরা কাটবো, 28 দিয়ে একে কাটবো 2 কেটে গেল, 4 4 16, তাহলে উত্তর হলো কত? 12। 16 4 4 16, 28 56, এখানে 2 পেলাম, 2 2 কাটলাম, 3 4 হলো 12। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে 12। এবার 1.10 এতে আছে ত্রয়ী সূত্র। উদ্ভাবন করেন। ত্রয়ী সূত্রের উদ্ভাবন করেন এ লোথার মেয়ার, বি ডোবেরিনার, সি ডাল্টন, ডি বার্জেলিয়াস। তাহলে এটা পর্যায় সারণীর প্রশ্ন। ত্রয়ী সূত্রের কে উদ্ভাবন করেছিলেন? আমরা ত্রয়ী সূত্র যখন পড়েছিলাম তখন এইভাবেই পড়ি যে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তাহলে ডোবেরিনারের ত্রয়ী সূত্র, এই সূত্রে কি বলা হয়েছিল যে যদি পারমাণবিক গুরুত্ব এমন কিছু মৌল যাদের ধর্মের সাদৃশ্য আছে তাদের ক্ষেত্রে কি হবে, যদি দুপাশের মৌলগুলোকে আমরা গড় করি তাহলে মাঝখানের মৌলটার পারমাণবিক গুরুত্ব পাই। তো এই হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। নেক্সট প্রশ্ন 1.11 11 নিচের কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? নিচের কোন মৌলটির ধাতব ধর্ম সর্বাধিক? অপশনগুলো, এ লিথিয়াম, বি সোডিয়াম, সি পটাশিয়াম, ডি রুবিডিয়াম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে মৌলগুলোর ধাতব ধর্মের ক্রম কিভাবে জানতে হবে, যেমন যদি আমরা দেখি তো এটা একটা শ্রেণী বরাবর রয়েছে, এটা হচ্ছে গ্রুপ 1। এই মৌলগুলো গ্রুপ 1 এর মৌল। लिनक और रूबी से फ्रेंडशिप है। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এরা গ্রুপ 1 এ আছে। তো ধাতব ধর্মের ক্ষেত্রে কি হবে, যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তারা তত বেশি ধাতব হবে। তো এই ক্ষেত্রে আমরা ক্রমটা যেটা দেখি যে উপর থেকে নিচে কমে যায়, তার কারণ উপর থেকে নিচে ধাতব ধর্ম বাড়ে, তার কারণ কি, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, কারণ পরমাণুগুলোর আকার বেড়ে যায় এবং বাইরের কক্ষের ইলেকট্রনের উপর আকর্ষণ কমে যায়, তো সেই ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে। তাহলে এক্ষেত্রে সবচেয়ে বেশি ধাতব ধর্ম তাহলে কার হয়ে যাবে? রুবিডিয়ামের ধাতব ধর্ম সর্বাধিক হয়ে যাবে। এরা গ্রুপ 1 এর মৌল। যুক্তিটা আরেকবার বলছি যে ধাতব ধর্ম আমরা মেজার করব কিভাবে, পরিমাপ করব কিভাবে, কোন মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে।
যত আমরা গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামি তত পরমাণুর আকার বৃদ্ধি পায়, এবং পরমাণুর আকার বৃদ্ধি পেলে কি হবে, যোজ্যতা কক্ষের ইলেকট্রনের উপর আকর্ষণ বল কমে যাবে এবং খুব সহজে ইলেকট্রনকে ত্যাগ করতে পারবে। তাহলে এক্ষেত্রে ওপর থেকে নিচে ধাতব ধর্ম বাড়বে, সেই অনুযায়ী রুবিডিয়ামের ধাতব ধর্ম সর্বাধিক হবে। এর পরের প্রশ্ন 1.12 1.12 তে আছে KCl যৌগে এর তড়িৎ যোজ্যতার মান কত? অপশন গুলো হচ্ছে 0, 1, 2, 4। এক্ষেত্রে KCl যে যৌগটা সেটা আয়নীয় যৌগ, K+ এবং Cl- দুটো আয়ন। তাহলে K+ একটাই Cl- এর সাথে যুক্ত হয়েছে এবং একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাই এর যোজ্যতা হয়ে যাবে 1। এরপর 1.3 তে যে প্রশ্নটা আছে, এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 13 হলে এর ক্লোরাইডের সংকেত বলতে হবে। এর ক্লোরাইডের সংকেত কি? অপশনগুলো এরকম, ACl এ মৌল তাই ACl, B ACl2, C A2Cl, আর অপশন বি তে আছে ACl3। এবার আমি সংকেত লিখতে গেলে আমাকে প্রথমে যেটা জানতে হবে যে কটা ইলেকট্রন আছে, সেই কারণে পরমাণু ক্রমাঙ্ক 13, তাহলে ইলেকট্রন সংখ্যাও 13। তো এ মৌলের ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে? এ মৌলের ইলেকট্রন বিন্যাস সেটা কি হয়ে যাবে? KLm। এভাবে যদি আমরা সাজাই 2, 8, 3, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে, তার মানে 3টে যোজ্যতা এর 3। যেহেতু লাস্ট কক্ষপথে 3 আছে, 3টে ইলেকট্রন আছে, তাহলে এর সংকেত হয়ে যাবে ACl3, 3টে ক্লোরিনের সঙ্গে যুক্ত হতে পারবে। এরপর 14 এ আছে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটি হলো, তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটি হলো অপশন এ জারণ বিজারণ বিক্রিয়া, অপশন বি প্রতিস্থাপন, অপশন সি নিউক্লিয় বিক্রিয়া, অপশন ডি দ্রুত বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটি হলো জারণ বিজারণ বিক্রিয়া। তার কারণ কি? তার কারণ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন হয়, ক্যাটায়ন ক্যাথোডে যায় এবং অ্যানায়ন অ্যানোডে যায়। ক্যাথোডে গিয়ে ক্যাটায়ন কি করে? ক্যাটায়ন ক্যাথোডে যায় দিয়ে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ বিজারণ। অ্যানায়ন অ্যানোডে যায়, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ হলো জারণ। তার মানে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। তাই তড়িৎ বিশ্লেষণের বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। 1.15 এমসিকিউ এর লাস্ট প্রশ্ন, নিচের কোন দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম? তড়িৎ পরিবহনে সক্ষম। অপশন এ সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ,
সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, অপশন বি গ্লুকোজের দ্রবণ, অপশন সি কয়লা, অপশন ডি সালফার। তাহলে এই প্রশ্নে আমাদের যেটা মাথায় রাখতে হবে, তড়িৎ পরিবহনের সক্ষম। তো আমরা যেটা জানি যে তড়িৎযোজী যৌগ গলিত এবং জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করবে, গ্লুকোজ সমযোজী যৌগ করবে না, কয়লা এবং সালফার করবে না। তাহলে আজকে আমরা 15টা এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। আরো অনেক কোশ্চেন আমরা আলোচনা করব। এই 3 মাস আমাদের হাতে সময় আছে, তো ভালো করে সবাই পড়তে থাকো।